রূপালী গিটার ছেড়ে কিন্তু আমাদের সবাইকে চলে যেতে হয় বা চলে যেতে হবে, কিন্তু কিছু কিছু চলে যাওয়া আমরা কিন্তু মেনে নিতে পারি না। ঠিক তেমনই একটি নাম হচ্ছে আইয়ুব বাচ্চু, আমাদের প্রিয় আইয়ুব বাচ্চু। তিনি চলে গিয়েছেন এবং তার চলে যাওয়াটা কিন্তু আমরা অনেকেই মেনে নিতে পারিনি, স্টিল পারছি না। কিন্তু তিনি বাংলা আমরা যদি বলি যে বাংলাদেশের সঙ্গীত এবং সেই সঙ্গীতের ইতিহাসে তিনি এমনভাবে জড়িয়ে আছেন যে তাকে ভুলে যাওয়া খুব কঠিন। তার ভার্সিটালিটি যদি আমরা বলি, তার গান, তার গানের কথা, তার কম্পোজিশন, একেবারে সব কিছু মিলিয়ে তিনি কিন্তু আমাদের সবার হৃদয়ে রয়ে গেছেন, আজীবন থাকবেন তিনি। আরও স্পেসিফিকভাবে যদি আমরা বলি তাহলে তিনি গিটারকে সামনে এনেছেন এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে তিনি কিন্তু গিটারকে জনপ্রিয় করেছেন। আমরা এই প্রজন্মের কাছে যদি জিজ্ঞেস করি একজন মানুষও যদি গিটারিস্ট হতে চান তাহলে অবশ্যই ক্রেডিট কিন্তু তাকেই দিতে হবে। তিনি চলে যাওয়ার 3টি বছর চলে গিয়েছে, কিন্তু আমরা এখনও সেই শোকে শোকাহত। মাত্র কিছুদিন আগে তার মৃত্যু দিবস ছিল এবং তার সেই মৃত্যু দিবসকে ঘিরেই আজকে তার সাথে জড়িত এবং ওতপ্রোতভাবে জড়িত বাংলা সঙ্গীতের যদি আমরা বলি খুব প্রিয় 3জন মানুষ, সেই প্রিয় 3জন মানুষকে নিয়ে কিন্তু আজকে ভালোবাসা প্রাণে প্রাণে এই অনুষ্ঠানটি আমরা সাজানোর চেষ্টা করেছি এবং তারা অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। বাংলা ভিশনের পর্দায় আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি, শ্রাবণ ও তৌহিদা। যেমনটি বলেছিলাম যে আইয়ুব বাচ্চুর স্মরণে আজকের এই অনুষ্ঠানটি, এবং এই অনুষ্ঠানে যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে পরিচিত হয়ে চাই, এবং তারা খুবই প্রিয় এবং আমাদের সঙ্গীতের প্রত্যেকে এক একজন এক একটি করে নাম। শুরুতেই হচ্ছে হামিন আহমেদ, তিনি রয়েছেন আমার সাথে। আরও আছেন মানাম আহমেদ এবং আছেন লতিফুল ইসলাম শিবলি। 3জনকেই স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। আমি যেমনটি বলেছি যে আজকের এই ভালোবাসা প্রাণে প্রাণে আমরা ডেডিকেট করছি আমাদের প্রিয় আইয়ুব বাচ্চুকে। শুরুতে হামিন আহমেদ, আপনার কাছে জানতে চাই যে আইয়ুব বাচ্চুর সাথে যে আপনার সম্পর্ক, সেই গভীরতা আমরা সবাই জানি, কিন্তু শুরুতে একেবারে শুরুর গল্পটা, দ্যাট মিনস আপনার সাথে পরিচয়টা কেমন করে হয়েছে? আমার পরিচয়টা ওর সাথে হয়েছে একটা ফোন কলে। আমরা তখন ধানমন্ডি 7 নম্বরে ফেরদৌস ভাইয়ের একটা প্যাড ছিল, ওখানে আমরা রিহার্স করতাম। তো তখন মাত্র স্টেপ ফার্দার রিলিজ হয়েছে। তো স্টেপ ফার্দারের দুটো ইনস্ট্রুমেন্টাল ছিল, একটা দুটোই কাভার ইনস্ট্রুমেন্টাল ছিল, একটা মানান বাজিয়েছে, একটা আমার বাজানো ছিল। তো ওটা ছিল ঋষি ব্ল্যাকমোরের একটা কাভার টিউন। তো স্টেপ ফার্দার রিলিজের পরপরই ফোন কলটা আসে এবং ফোন কলটা আমি ওই রিহার্সাল প্যাডে থাকতেই করি। তখন অন্য প্রান্ত থেকে বলছে যে, আমিন ভাই সালাম আলাইকুম, আমি আইয়ুব বাচ্চু, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে ইনস্ট্রুমেন্টালটা আপনার অ্যালবামে, এটা কি আপনার নিজের না কাভার করা? তো ওই ইনস্ট্রুমেন্টালটা নিয়ে কিছুটা সময় কথা হয়েছিল সেই টেলিফোন কনভারসেশনে, এবং ওখান থেকেই প্রথম তার সাথে আমার প্রথম কথা বলা। এর পরবর্তীতে খুব কুইকলি, অ্যাজ ইউ অল নো, যে ঢাকায় যখন থেকে আসে, এবং ইনফ্যাক্ট ঢাকায় আসার আগেও আমরা যখন চামবেলিতে বাজাতাম, তখন সোলস ঢাকায় আসলে, যখন ও সোলসে ছিল তখন চামবেলিতে আসতো, বা পুল সাইডে হলে পুল সাইডে আসতো, অল্পক্ষণের জন্য হয়তো জাস্ট একটু দেখে যেত। ঢাকা আসার পর অবশ্যই অনেক যোগাযোগ ছিল, প্রথম পরিচয়টা সেভাবে হয়েছিল। বাহ, আসলে প্রথম পরিচয়ের পরেও আমি যতটুকু জানি যে মাইসের সাথেও অ্যাকচুয়ালি আইয়ুব বাচ্চুর বা এলআরবির সম্পৃক্ততা, সেটাও কিন্তু অনেক গভীরের, সেই সম্পর্কে জানতে চাইবো। কিন্তু তার আগে মানাম আহমেদ, আপনার কাছেও জানতে চাই আপনার সাথে প্রথম পরিচয় এবং ময়না অ্যালবাম, অ্যাকচুয়ালি যদি বলি একেবারে প্রথম দিকের অ্যালবাম, এবং সেটার সাথেও কিন্তু আপনি জড়িয়ে আছেন, আপনি কিবোর্ড বাজিয়েছিলেন সেটার সাথে। তো সব মিলিয়ে এই স্মৃতিগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ শ্রাবণ্য। বাচ্চুর সাথে আসলে আমার প্রথম পরিচয়টা স্টুডিও পাড়ায়। আমি তখন খুব সেশন মিউজিশিয়ান হিসেবে খুব ব্যস্ত ছিলাম, এবং আইয়ুব বাচ্চু, আমি তাকে প্রথম দেখি অবশ্য শিল্পকলা একাডেমিতে, সোলসের একটা কনসার্ট ছিল। তো আমরা সবাই গিয়েছিলাম, সব ব্যান্ডের সবাই গিয়েছিলাম সোলসের কনসার্টটা দেখতে। তখন আইয়ুব বাচ্চুকে দেখলাম প্রথম ওখানে গিটার বাজাচ্ছে, খুব ভাইব্রেন্ট একটা ছেলে, অনেক এনার্জেটিক।
আহ, তারপরে তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, বাট সে আমার কথা জানতো এবং তার একটা ইচ্ছাই ছিল যে স্টুডিও পাড়ায় এসে আমাদের সাথে মিট করা। এবং আমি, ফুয়াদ নাসের বাবু, পিয়ারু খান, সেলিম হায়দার, আমরা ব্যান্ডের মিউজিশিয়ান বা মিউজিক করার পাশাপাশি সেশনে কাজ করতাম। তো বাচ্চু ঢাকায় যখন চলে আসলো তখন প্রথম আমার সঙ্গে যোগাযোগ হলো সারগাম রেকর্ডিং স্টুডিওতে। সে তপন চৌধুরীর একটা অ্যালবামের কাজ করার জন্য এসেছিল। তো আমাকে সে কল করলো, হায়ার করলো, যে তপন দা অ্যাকচুয়ালি আমাকে ফোন করেছিল যে মানাম একটু আসবা, আমরা একটা অ্যালবামে কাজ করবো, বাচ্চু গানগুলো শুট করেছে। তো এই তারপরে তার প্রথম প্রথম পরিচয়টা আমার সারগামে। তো আমি দেখলাম একটা ছেলেকে আমি দেখে এসেছি শিল্পকলায় গিটার বাজাতে, আর সারগাম স্টুডিওতে ঢুকে দেখছি যে সে হারমোনিয়াম নিয়ে বসে আছে। তো আমি একটু, আমার খুব ফানি লাগলো। আমি পরে বললাম যে তুমি কি হারমোনিয়াম বাজাতে পারো? না না, এমনি বসছি, গানের সুরটা তো ঠিক করতে হবে। ও আচ্ছা। তারপরে উই হ্যাড এ টক, অনেক কথা হলো। ওটাই কিন্তু প্রথম। তারপরে ওই কাজগুলো শেষের পরে সে ময়না গানটা নিয়ে সে আসলো রেকর্ডিং করতে, বললো যে দোস্ত, তখন তো আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল, দোস্ত আমার একটা গান আছে, তোমাকে বাজাতেই হবে। আমি ঠিক আছে চলো যাই। আমি ছিলাম, নকিব খান ছিল, আরো কয়েকজন ছিল। তারপরে বাচ্চু গিটার নিয়ে এসে আমাদের গানটা শোনালো, আমরা শুনলাম, খুব ভালো একটা গান। এই তো এইভাবেই আমরা গানটা রেকর্ড করলাম সবাই মিলে। এই তো দ্যাটস ইট। বাহ! আসলে সেই গান রেকর্ডের পরে আরও অনেক অনেক জার্নি রয়েছে আপনাদের, সব কিছুই আমি শুনতে চাইবো। এবার শিবলি ভাই আপনার কাছে চলে আসি। আপনার লেখা অনেকগুলো গান কিন্তু আমরা দেখেছি যে এলআরবির মাধ্যমে বা আইয়ুব বাচ্চুর মাধ্যমে অনেক জনপ্রিয় হয়েছে। তার মধ্যে স্পেসিফিকভাবে যদি ২-৩টি গানের কথাও বলি, তাহলে কষ্ট পেতে ভালোবাসি, কেউ সুখী নয়, হাসতে দেখো, গাইতে দেখো, এই গানগুলো তো অনেক অনেক জনপ্রিয়। সো আপনার সাথে ওনার প্রথম পরিচয়টা কীভাবে? বাচ্চু ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় আসলে জেমস ভাইয়ের সঙ্গে কাজ করার পরে। এটা কেন বললাম, যে আমার তখন জেল থেকে বলছে অ্যালবামটা বেরিয়ে গেছে, ওটা আমার লেখা ছিল ওই গানটি। তো ওই গানটি বাচ্চু ভাইয়ের নজরে পড়ে। তো আমাকে উনি একদিন আমাকে ফোন করলেন, তখন তো ল্যান্ড ফোনের যুগ। আমাকে ফোন করলেন যে আমি তোমার সাথে কাজ করব, তুমি কিছু লিরিক নিয়ে আসো। এটা তখন আমার এক্স্যাক্টলি আর্লি 90s আর কি। মানে বাচ্চু ভাই তখন তার ডবল অ্যালবাম বেরিয়ে গেছে তবু অ্যালবামের আগ দিয়ে, মানে এলআরবির সেকেন্ড অ্যালবাম আর কি, ডবল অ্যালবামের পরে হচ্ছে তবু অ্যালবাম, সেই অ্যালবামের আগ দিয়ে। তো তখন উনি থাকতেন হচ্ছে মৌচাকের একটা বাসা, 4 তলা একটা বাসা আমার মনে আছে। ওনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে ফোনে। তো সেদিন এক দুপুরবেলা, ওই দিন বেশ বৃষ্টি ছিল, তার বাড়ির দরজার সামনে কলাস্টেবল গেট ছিল, উনি তো রাত বেলা করে ঘুমাতেন। তো বৃষ্টির জন্য আমি বেশ ভিজে গিয়েছিলাম, আমার মনে আছে সেদিন দুপুরটার কথা। তো আমি অনেকক্ষণ আমার একটু একটু রাগও হচ্ছিল যে ওই কলাস্টেবল গেটে ইয়াতে নিচে কলিং বেল বাজালে 4 তলায় বাজে আর কি। তো এদিকে আমি ভিজে যাচ্ছিলাম। তো এরকম সিচুয়েশনে অনেকক্ষণ পর উনি ঘুম থেকে উঠে কলাস্টেবল গেট নিচে নেমে কলাস্টেবল গেট খুলে তারপরে আমি উপরে যাই, আমরা বসলাম। আমি প্রথম দেখলাম আইয়ুব বাচ্চু, তখনও উনি আসলে ঠিক ওই পরিমাণ তার স্টারডম তখনও তৈরি হয় নাই। এই কোকড়া বড় কোকড়া চুল, একটা 3/4 প্যান্ট, বেশ গাবদা, মানে দিস ইজ আইয়ুব বাচ্চু, প্রথম তাকে আমার দেখা। এবং আমরা বেশ কিছুক্ষণ আমি ভিজে টেজে গেছি, উনি বেশ ফান করে আমাকে ঠিক করলেন আর কি। তো আমি ওনাকে কয়েকটা লিরিক দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল হচ্ছে মাকে বলিস, আর আরো কয়েকটা লিরিক দিয়েছিলাম। পরে ওখান থেকে উনি দুটো, মানে প্রথম উনি আমার যে কাজটা করলেন ওটা নিজের জন্য করেনি, চিটাগং এর একটা ব্যান্ড ছিল, সেই ব্যান্ডটার নাম ছিল অরফিউজ। সে অরফিউজ ব্যান্ডের জন্য উনি দুটো গান করলেন। একটা ছিল মাথা মোটা রনক, আর একটা হচ্ছে বাবার চিঠি। এই দুটো গান উনি করলেন, আর নিজের জন্য করলেন হচ্ছে মাকে বলিস। তো এটা দিয়ে শুরু। উনি ওই আমি যে লিরিক গুলো যখন উনি ওনার হাতে দিলাম, উনি পড়ে টোরে খুব মানে খুব অ্যাপ্রিসিয়েট করলো আর কি। আরে দারুণ তো, মানে আমি একটু অফ ট্র্যাকে লিখতাম সব সময়। অফ ট্র্যাক বলতে হচ্ছে ঠিক ওই তুমি আমির বাইরে বিভিন্ন সাবজেক্ট নিয়ে। তো যার ফলে লিরিক গুলো ওনাকে আমি মানে ইমপ্রেসড, আমি দেখলাম যে উনি খুব ইমপ্রেস হয়েছে নাকি লিরিক গুলো নিয়ে। এই তো ওনার সাথে শুরু হলো।
হ্যাঁ। ওকে, এই যে আপনার শুরুর গল্পটা তো শুনলাম যে আপনার লেখা গান সেটা হচ্ছে মাকে বলি দিয়ে তার সাথে আপনার জার্নিটা শুরু, কিন্তু জনপ্রিয় গানগুলোর সাথেও কিভাবে সম্পৃক্ততা হলো বা সেই গানগুলো কিভাবে আদান প্রদান হলো সেটাও শুনবো। কিন্তু হামিদ আহমেদ, আপনার কাছে জানতে চাই যে মাইলসের সাথে আপনি বলছিলেন একটু আগে যে মাইলসের সাথেও কিন্তু আইয়ুব বাচ্চুর বা এলআরবির একটা সম্পর্ক ছিল খুব গভীরের। আমরা এমনও শুনেছি যে প্রথম দিকের কথা এলআরবি বা আইয়ুব বাচ্চুর কাছে অনেক সময় অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল না, যে আপনি সেই সখ্যতা বা সেই গভীরতা ছিল বলেই হয়তো মাইলস বা আপনি সেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়েছেন বা পাশে ছিলেন সব সময়। সেই আদান প্রদানের কথা যদি বলি, ভালোবাসার কথাটাও যদি একটু শুনতে চাই। বাচ্চুর সাথে বাচ্চু এবং এলআরবির সাথে মাইলসের একটা খুব ওতপ্রোত একটা সম্পর্ক ছিল, যেটা আজকাল অনেকেই তো অনেক কথা বলে যে হাউ ক্লোজ দে ওয়্যার এন্ড এটসেট্রা এটসেট্রা। আই ডোন্ট থিঙ্ক যে এলআরবির সাথে মাইলসের যে সম্পর্ক বা বাচ্চুর সাথে আমার বা আমাদের ব্যান্ডের আরো কারো কারো যে সম্পর্ক ছিল, সেটা পরিধি ছিল আপনার মাঠে ঘাটে, প্রথম স্টেজে, প্রথম ওপেন এয়ার স্টেজে, প্রথম বহু ক্লোজড ইনডোর শোতে, বহু লার্জ ওপেন এয়ার কনসার্টে। এবং এইগুলো বলে শেষ করা যাবে না যে মাইলস এলআরবি কিভাবে একসাথে ওই সময়টাতে পারফর্ম করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে যে এই শোগুলো মধ্যে আমাদের মধ্যে একটা হেলথি একটা কম্পিটিশন ছিল, আমাদের মধ্যে মতবিরোধও ছিল, আমার সাথে মতবিরোধও ছিল, কিন্তু একটা গভীর রেসপেক্ট ছিল। এই মতবিরোধটাকে অনেকে অনেকভাবে দেখাতে চায় হচ্ছে যার জীবনের 32 থেকে প্রায় 32-33 বছর যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। এবং আপনি প্রথমে যেটা বললেন সঙ্গীতের কথা, সঙ্গীতটা অনেক বড় একটা একটা পরিধি, কিন্তু একটা জিনিসকে সবসময় উল্লেখ করতেই হবে যখন আমাদের ব্যাপারটা আসবে, সেটা হচ্ছে ব্যান্ড মিউজিক, যেটাকে টাইটেল দেওয়া হয়েছে ব্যান্ড মিউজিক, অ্যাকচুয়ালি উইচ ইজ রক মিউজিক অর পপ মিউজিক, বা আরো ব্রড বললে কন্টেম্পোরারি মিউজিক, বাট ধরে নিলাম ব্যান্ড মিউজিক। ব্যান্ড মিউজিকের যে রিভলিউশন এবং যে যাত্রা, এবং সেই যাত্রার সময় যে যে পরিস্থিতি, এবং যে পরিস্থিতি থেকে বাচ্চুর স্বপ্ন দেখা এবং আমাদের স্বপ্ন দেখা, এবং এরকম হাজারো হাজারো এবং অনেক উল্লেখযোগ্য ব্যান্ডের যে স্বপ্ন দেখা, এর পুরোটাই হয়েছে কিন্তু ব্যান্ড ফর্ম করে, ব্যান্ডের মাধ্যমে একটা জায়গায় আসবো আমরা সেই স্বপ্নে। এবং সেই সেই বলিষ্ঠতা এবং সেই মানে একটা ফোর্স আমাদের মধ্যে কাজ করেছিল। তো বাচ্চুর সাথে রিলেশনশিপটাকে ঢাকায় সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য খুব কষ্ট করছে। ঢাকা যখন প্রতিষ্ঠিত হতে যখন আসছে, সেই আসার পরের থেকেই আমার সাথে তার একটা যোগাযোগ হয়েছিল। যোগাযোগ হয়েছিল বিভিন্ন কারণে, মিউজিক নিয়ে কথা হতো হয়তো ফোনে, তারপরে দেখা হলো, আমাদের রিহার্সাল প্যাডে আসতো। ও জানতো যে মাইলসের সাথে ও মানে হি লাভড মিউজিক, সো যেখানে ভালো মিউজিক, যেখানে সবাই মিউজিকটার চর্চাটা সেই রকম, সেখানে ও থাকতে চাইতো। যেমন আমাকে বলছিল যে ব্রাদার, ক্যান আই গো উইথ ইউ টু দ্য অস্ট্রেলিয়ান ক্লাব শো? তো তখন আমরা ওকে অস্ট্রেলিয়ান ক্লাবে নিয়ে গেছিলাম, আমাদের সোনারগাঁতে যখন বাজাতাম তখন আসতো। তো তার সাথে একটা উল্লেখযোগ্য ঘটনা বলি, যে ওর একটা আনক্যানি ন্যাক ছিল, ও জানতো, এবং এই জিনিসটা খুব ভালো একটা জিনিস, অনেকগুলো ভালোর মধ্যে একটা ছিল, সেটা হচ্ছে যে যেটা পারে, যে যেটা করতে পারে সেটা সম্বন্ধে ওর একটা খুব পরিষ্কার ধারণা ছিল। সাউন্ড ইঞ্জিনিয়ার একটা ন্যাচারাল ইন্টারেস্ট ছিল। খুব আর্লিয়েস্ট শো, আমি যদি ভুল না হই, প্রবাবলি এলআরবির ফার্স্ট পাবলিক শো শিশু একাডেমিতে। এবং ও হঠাৎ করে যে ব্রাদার আমি একটু আসি বলে বাসায় আসলো, এসে তার রিকোয়েস্ট ছিল আমার এই শোর সাউন্ড আপনাকে করতে হবে। তো তখন আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছিল। আমি সাউন্ড তখন কিছুটা করেছিলাম, কিন্তু ও যেহেতু পারফর্মার ছিলাম, সুতরাং সেভাবে করা হয়নি। এলআরবির ফার্স্ট, আমি যদি ভুল না হয় তাহলে ফার্স্ট মেজর শো এবং শিশু একাডেমিতে, এইটা টোটাল সাউন্ড এবং এলআরবির পুরো
স্টেজ প্রিপারেশন, তখন সাউন্ড শুধু মাকসুদের ছিল, মাকসুদুল হকের যে সাউন্ড কোম্পানি ছিল সেটার নাম ছিল প্রো সাউন্ড, দ্যাট ওয়াজ দ্য অনলি সাউন্ড কোম্পানি। ওখান থেকে ইকুইপমেন্ট নেওয়া হয়েছিল এবং আমি সাউন্ডটা করেছিলাম। ওদের ওপেনিং নাম্বার ছিল শাইন অন ইউ ক্রেজি, এবং বাচ্চুরকে রেসপেক্ট করতাম ন্যাচারালি, যেটা সেটা হচ্ছে মিউজিশিয়ান হিসাবে, এবং তার গিটার বাজানো অবশ্যই আমার খুব ভালো লাগতো, এবং আমি তখনই জানতাম দ্যাট হি ইজ গোয়িং টু মেক আ মার্ক। তো ইকুইপমেন্টের ব্যাপার যেটা বললেন, তখন বাংলাদেশে অ্যাকচুয়ালি মাইলসের যে ইকুইপমেন্ট ছিল সেটা দিয়েই বাংলাদেশের অধিকাংশ শো হয়েছে, বারংবার হয়েছে, আমাদের ড্রাম কিট থেকে শুরু করে। তবে বাচ্চুর ক্ষেত্রে যেটা ছিল, আমার একটা মার্শাল ছিল, যেটা বাংলাদেশে একমাত্র মার্শাল ছিল, বাট আই ওয়ান্টেড হিম টু ইউজ ইট বিকজ, কেন, বিকজ হি ডিজার্ভড ইট। ও যখন বাজাতো তখন ও আমাকে বললে আমি অ্যাম্প্লিফায়ারটা দিয়ে দিতাম। তো এই ধরনের সম্পর্ক থেকেই অ্যাকচুয়ালি এই ইকুইপমেন্ট দেওয়া নেওয়া, একে অন্যের জন্য করা। একবার আমরা একটা স্টেজ শোতে আমরা একসাথে গেস্ট হিসেবেও আসছিল, বাজিয়েছিল। সুতরাং সম্পর্কটা অ্যাকচুয়ালি আবারও বলতে গেলে ওই পুরো ব্যান্ড মিউজিকের সাথে সম্পৃক্ততা রেখেই সম্পর্কটা একটা গভীর সম্পর্ক, এটা সব কথায় বলা যাবে না। সেটা অফকোর্স আমরা বুঝতে পারছি, কারণ এই সম্পর্ক অ্যাকচুয়ালি যতটা গভীরে আমার কাছে মনে হয়েছে যে রেসপেক্টেরও তার থেকেও বেশি, সেটা আপনাদের কথাবার্তা কাজে সবসময় আমরা পেয়েছি, আর এখনও আমরা পাচ্ছি আজকের এই শোতে। ওয়েল, আয়ুব বাচ্চু আমাদের বাংলা ভিশনের অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান আমার আমিতে এসেছেন বহুবার, সেখান থেকে সিলেক্টেড কিছু অংশ আমরা আজকে আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। চলুন দেখে এসে আমরা বাকি আড্ডা দিব। আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় মিউজিশিয়ান আয়ুব বাচ্চু। খুব জানতে ইচ্ছে করছে, বাবা মার মধ্যে কে বেশি শাসন করতেন? শাসন এবং আদর দুইটাই বেশি করতেন আমার মা। আচ্ছা। বাবা যে আসলে এত বেশি নীরব ছিল আমি বুঝতে পারিনি, এখনো বুঝতে পারিনি কেন নীরব ছিল। তবে এটুকু জানতাম যে বাবা আদর করতেন, প্রচুর আদর করতেন, কারণ ন্যাচারালি বাবাও জানতেন যে বড় সন্তান গাধার প্রতি একটা প্রেম তো থাকতেই হবে, ওনার পরিবারকে টেনে নিয়ে যাবে, এই গাধার প্রতি মায়া তো বাবারও থাকবে। এই জন্য আমি থ্যাঙ্কফুল টু মাই ড্যাড। আমার বাবাকে আমার অনেক হাজারো সালাম, সশ্রদ্ধ সালাম। বাট শাসন আর আদর বা পিটুনি বা ঝাঁকুনি বা দয়া বা মায়া বা দোয়া ম্যাক্সিমাম বোধহয় আমি আমার মায়েরটা পেয়েছি। প্রথমেই চলে আসে আপনি যেদিন জন্মেছিলেন, তো আপনি আপনার পরিবারের বড় সন্তান, নিশ্চয়ই গল্প ছলে বাবা মার কাছ থেকে সেই দিনের গল্প শুনেছেন কখনো? যতটুক জানি সেটা হচ্ছে এই, আমি আমার মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে বাচ্চু নামটা কে রেখেছে, বল তোমার দাদা। আচ্ছা। আমি তো আইয়ুব নামটা কে রেখেছে, বল তোমার দাদা। এই কাজ করলো কেন উনি, বলে এই কারণে করলো, উনি করলেন যেহেতু আমার শ্বশুর, এই কারণে করলেন কাজটা যে আইয়ুব অমুক বাচ্চু অমুক হতে পারে, কিন্তু আইয়ুব বাচ্চু কখনো আর হবে না। গিটারের সাথে আপনার যে সম্পর্ক, সেটা আমরা জানি যে হ্যাঁ, গিটারটা আপনার খুব কাছের একটা জিনিস, জিনিস না বলে বন্ধুই বলতে পারি, তাই না? তো এই বন্ধুত্বটা কবে থেকে শুরু হয়েছে, কত বছর থেকে? When I was in class 7, way back, এটা তখন 76 এর দিকে। আপনি কোন স্কুলে ছিলেন? মুসলিম হাই স্কুল। আচ্ছা। 77 এর দিকে আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে একটা ব্যান্ডও তখন মোটামুটি ফর্ম করি। ওটা থেকে আমার এর সাথে সখ্যতা আরো বাড়ে গিটারের সাথে। এবং আপনার প্রথম গিটারটা কি ছিল? আমার প্রথম গিটার ছিল হচ্ছে টিএসকো। And who bought it for you? No, it wasn't mine. আমার ছিল না এটা, এটা আরেকজনের থেকে বড় করে আনতে হতো, নিয়ে এসে বাজানো হতো টিএসকো গিটারটা। তো নিজে শিখেছেন? হ্যাঁ, নিজে। আই এম এ সেলফ টট গিটারিস্ট। আর আমার নিজের কেনা গিটার ছিল হচ্ছে ফেন্ডার স্ট্র্যাট। সেটা কোন সালে? এটা 84 এর দিকে। আচ্ছা। তখন আমি সোলজের সাথে অলমোস্ট, আই মিন বিকজ 80 থেকে আমি তখন সোলজের সাথে, 83 84 এর দিকে আমার নিজের কেনা গিটার ওটা।
আচ্ছা, ওটা আমার প্রথম কেনা আর গিটার। ওটা কত বছর বাজিয়েছেন? 96 পর্যন্ত বাজিয়েছি। বাবা, অনেক লম্বা একটা লম্বা টাইম, সময়। লম্বা time। এখনো কি আছে? এখনো আছে আমার কাছে ওই গিটারটা, আমি ওটা স্টুডিওতে রেখে দিয়েছি। আর এমনি যদি জিজ্ঞেস করি, আই এম শিওর অনেকগুলো গিটার রয়েছে, আপনার আছে কতগুলো আমার গিটার? 30টার মতো আছে। আপনাদের শুরুর সময় যেগুলো সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেগুলো নিয়ে। আমরা স্পুল রেকর্ডারে রেকর্ড করতাম, আচ্ছা। এবং 2 ট্র্যাক স্পুল রেকর্ডার থেকে রেকর্ডিং শুরু করেছি আমি। সোলসের যেটা প্রথম অ্যালবাম, ওটা 2 ট্র্যাক ছিল। আর তার পরবর্তীতে আমরা 16 ট্র্যাক পেলাম, বড় ফিতার, তাও স্পুল রেকর্ডিং। এত ফ্যাসিলিটিস ছিল না, এতগুলি টেলিভিশন চ্যানেল ছিল না, এভাবে বসে টক শো করা হতো না, এত সমস্যার কথা আলাপ করা হতো না। তখন যেটা করা হতো, একটাই বিটিভি ছিল, একটা বিটিভিতে কিভাবে একটা গান করা যায় এটা একটা স্বপ্নের মতো ব্যাপার ছিল। যেহেতু আপনি বলছিলেন যে ওই সময় একটা প্রোগ্রাম পাওয়ার একটা Exactly. অপেক্ষায় থাকতে হতো, তো আপনাদের ব্যান্ডের প্রথম শো কোনটা ছিল টেলিভিশনে? আমাদের প্রথম টিভি শো ছিল এলআরবির একটা ঈদের অনুষ্ঠান, তো ওইটাতে আমরা একটা গান করেছিলাম, হকার। আমার এখনো মনে পড়ে, আমরা এত এক্সাইটেড ছিলাম জি। ওই সময়, এক একজনের মেকআপ করে আমরা পুরো ভূতের মতো হয়ে গেছিলাম, বিকজ আমরা তো জানতাম না কি করতে হয়। বুঝেছি। আমাদেরকে বলেছে মেকআপ করতে হবে, আমরা মেকআপ করতে বসছি, এমন ভাবে মেকআপ করা হয়েছে, শো করে আমরা যখন বাড়ি ফিরি, এক একজন আরেকজনকে দেখার পর আমরা রীতিমতো অবাক যে এটা কি ধরনের মেকআপ। বাহ, চমৎকার এই স্মৃতিচারণ ছিল। অ্যাকচুয়ালি এই গল্পে আড্ডা আমি কিন্তু আমিতে দেখলাম যে আয়ুব বাচ্চু নিজেই বললেন যে ক্লাস 7-এ যখন তিনি ছিলেন তখন থেকে তিনি গিটার বাজাতেন, এবং গিটার তিনি কারো কাছ থেকে শিখেন নেই, নিজে আসলে গিটার বাজানো শিখিয়েছেন, এবং সেটাকে প্রজন্মের পর প্রজন্ম, আমি তো শুরুতেই বলেছিলাম যে গিটারটাকে জনপ্রিয় করা এবং একেবারে একক একটা জায়গা তৈরি করে নেয়া, আমার কাছে মনে হয়েছে যে এই প্রজন্মের পরেও যদি কেউ গিটারিস্ট হতে চাইবে, যদি চায়, তাহলে আয়ুব বাচ্চুর কথা স্মরণ করবে। হামিন ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনিও তো একজন লিড গিটারিস্ট, সো তার আসলে গিটারকে সামনে নিয়ে আসা বা সবার সামনে যেভাবে তিনি গিটারকে পরিচয় করিয়ে দিয়েছেন, আপনার কাছে এই ব্যাপারটা মানে কেমন লেগেছে বা কেমনভাবে দেখেন আপনি? এটা অত্যন্ত প্রশংসনীয়। অ্যাকচুয়ালি ওর চিন্তা ভাবনা ছিল যে গিটার যেহেতু সে বাজাচ্ছে, এবং এই ইনস্ট্রুমেন্টটাকে অ্যাকচুয়ালি এলআরবির সমস্ত গানের এবং ওর সোলো গানেও গিটারটাকে সামনে রেখেই চিন্তা করেছে। আহ, আপনি হয়তো জানেন, আমরা সবাই জানি যে একটা সময় ছিল বাংলা গানে ইন্টারনেটের songs জন্য তখন হয়তো, রাইট, আমি শুনতে পাচ্ছিলাম না আপনাকে, এখন পাচ্ছি আবার। জি হামিন ভাই, আহ, সো হামিন ভাইকে শোনা আমি যাচ্ছে? শুনতে পাচ্ছি না, রাইট। শোনা- আমি এবার মানাম আহমেদ আপনার কাছে চলে আসি। আমি একটু জানতে চাই যে আমরা তার গিটারিস্ট এই সত্তাটা নিয়ে কথা বলছি, কিন্তু ওভারঅল যদি বলি যে একটা ইয়াং ছেলে, সে চিটাগং থেকে একা চলে আসলো, এসে স্ট্রাগল করলো বা যেভাবেই হোক নিজের জায়গাটা তৈরি করলো, তো তার স্ট্রাগলিংয়ের জায়গাটায় যদি আমি একটু স্মৃতিচারণ করি, বা আপনার যেহেতু এত কাছের মানুষ ছিলেন, নিশ্চয়ই সেটা খুব সামনে থেকে দেখেছেন, সেই জায়গাটা একটু ফিরে আসতে চাই এবং সেখান থেকে আসলে অনুপ্রেরণা নিতে চাই, সবাইকে দিতেও চাই। মানব ভাই, আপনাকে আমি শুনতে পাচ্ছি না, মনে হয় আপনার মাইক্রোফোনটা অফ করা। ব্যাপারটাকে যদি সিম্পল ভাষায় বলি, হ্যাঁ, শুরুর দিকে আমরা সবাই কিন্তু স্ট্রাগল করছিলাম, এবং আমরা বেশিরভাগ সবাই সেলফ টট। হ্যাঁ, বাচ্চু যেমন গিটার ক্লাস 7 থেকে করেছে, সেরকম আমরাও যারা যারা ইনস্ট্রুমেন্ট যেটা বাজাই, আমরা খুব আর্লি বয়সে শুরু করেছি। আর এটা অনেকটা নিজের এনথুজিয়াজম যেটাকে বলি আমরা, ইন্টারেস্ট, সবকিছু মিলেই একাগ্রতা থাকে বলেই আমরা এই স্কিলটাকে, মানে এই প্রফেশনে, এই ইনস্ট্রুমেন্টগুলোতে একটু স্কিল হওয়ার চেষ্টা করেছি। সবাই সেলফ টট, বাচ্চুটা প্রশংসনীয়, যেটা হামিদ বললো একটু আগে। আর ওরও একটা নেক ছিল, বিকজ ও বাংলাদেশে মিউজিক করতে গিয়ে আমি যেমন কিছু জিনিস ফেস করতাম, সেও ফেস করতো। যেমন হয় না, ইউ নিড সেম কাইন্ড অফ মিউজিশিয়ানস অ্যারাউন্ড ইউ টু ডু মিউজিক। মাইলস ইজ এ ডিফারেন্ট থিং। মাইলসে আমরা সবাই এক ধরনের মেন্টালিটি নিয়ে কাজ করতাম, আমাদের এটা অন্য। বাট আমি মাইলসের বাইরে যখন কাজ করতে যেতাম, তখন মানে কম্পেয়ার করার মতো, মানে আমার সাথে, আমি কারোর সাথে বাজাবো, তার যে স্কিলটা সেটা আপ টু দা মার্ক হচ্ছে না, মানে সেখানে আমি খুব ল্যাকিং ফিল করতাম।
তো বাচ্চার সাথে যে কবার কাজ করতে গিয়েছি সেই জায়গাটায় আমি সেটা ফিল করি নাই, বিকজ ওর মধ্যে ওই শেখারও একটা আগ্রহ ছিল, প্লাস হচ্ছে জানারও একটা আগ্রহ ছিল। আমার এমনও মনে আছে, আমার কিছু ইনসিডেন্টস আমি না শেয়ার করলেই না, বাট আমার কিন্তু বেশিরভাগ গানগুলোতে আমি কিবোর্ডই বাজাতাম, বাট প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে একটা ধারণা ছিল। আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটাও একটা মিউজিক্যাল ফ্যামিলি থেকে, প্লাস হচ্ছে মাইলস ব্যান্ডটাকে আমি এখানে একটু হাইলাইট করতে চাই। আমাদের যে গ্রুমিংটা যেভাবে হয়েছে, সেখানে ফরিদ রশিদ আমাদেরকে যে ধরনের মিউজিক শুনিয়েছেন, আমরা যেগুলো শুনেছি আমাদের আর্লি ডেইজে, সেটার একটা ইনফ্লুয়েন্স আমাদের মধ্যে ছিল। তো আমরা কিন্তু যেমন হামিম গিটার বাজায়, কিন্তু কিবোর্ড সম্বন্ধে তার একটা ধারণা আছে যে কিবোর্ড ইনস্ট্রুমেন্টটা কিভাবে বাজা উচিত, বাজাতে পারুক আর না পারুক, একটা ধারণা আছে যে এই ইনস্ট্রুমেন্টটা এইভাবে বাজে। সেরকম আমারও একটা ধারণা আছে যে গিটারটা এইভাবে বাজা উচিত, মানে ওই একটা নলেজ বা একটা একটা আইডিয়া আমাদের ছিল। তো বাচ্চুর সাথে কাজ করতে গিয়ে এমন অনেক কিছু কর্ডস আছে যেগুলো হয়তো বাচ্চু ইনিশিয়াল স্টেজ হয়তো বুঝতো না, সেগুলো ওকে দেখায় দেওয়া, ধরায় দেওয়া, দোস্ত এই কর্ডটাকে এভাবে ধর, এটাতে ভাল লাগবে শুনতে। ও বল, দোস্ত এটা তো ভালো লাগলো, নতুন একটা কর্ড শিখলাম। মানে এইভাবে উই ইউজ টু এক্সচেঞ্জ লট অফ আইডিয়াস। হ্যাঁ, আর ওর সাথে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি মজা লাগতো কি, ও না খুব চ্যালেঞ্জ পছন্দ করতো। সাধারণত বাংলাদেশে যে কোনো রেকর্ডিং এর সেশনে গেলে একটা মিউজিশিয়ানকে কোনো পিস দিলে, কিছু বাজাতে বললে, বলে না এটা তো হবে না, আর একটু সিম্পলিফাই করে দেন, এটা এইভাবে হবে না, আর একটু অন্যভাবে করি। বাট বাচ্চুর ব্যাপারটা ছিল যে যেটাই দেওয়া হোক না কেন সেটাই করতে হবে, মানে ওটা না করতে পারাটাই হচ্ছে যে ডিসক্রেডিট, মানে পারলাম না। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে ওই জিনিসটা গ্রো আপ করেছে, বিকজ আমরা খুব চ্যালেঞ্জিং ওয়েতে স্ট্রাগল করেছি। ফিল্মের কাজ করা, ক্যাসেটের অন্যান্য সবার গান করা, বড় বড় মিউজিশিয়ানদের সাথে কাজ করা, তারাও কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকতো যে মানামকে রেকর্ডিং এ রাখলে বা বাচ্চুকে রাখলে বা অমুককে রাখলে বা তমুককে রাখলে আমার গানটা অন্য একটা লেভেলে চলে যাবে। তো ওইটার ধারণাটা, এক্সপেকটেশনটা ওইরকম ছিল তাদের। তো আমাদেরকেও সেরকম ডেলিভারি করতে হতো। বাচ্চু খুব কম করেছে সেশনের কাজ, আমাদের সাথে কয়েকটা কাজে করেছে, আলাউদ্দিন আলীর কিছু গানে সে চেষ্টা করেছে বাজানোর। বাট তার ইচ্ছা ছিল যে সে প্রথম দিকে যখন ঢাকায় আসলো, আলাউদ্দিন আলী অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে, বিকজ হি হ্যাজ টু লার্ন। দেয়ার আর সো মেনি টেকনিক্স মেকিং, সং মেকিং এ, মিউজিক মেকিং এ। একটা তো হচ্ছে গিটার ওরিয়েন্টেড, সে তার মতো করে একটা স্টাইল ইন্ট্রোডিউস করেছে, বাট এটার বাইরেও কিন্তু আর অনেকগুলো স্টাইল আছে যেগুলো আমরা সবসময় করে এসেছি। বিভিন্ন ধরনের গানকে বিভিন্নভাবে রূপায়িত করা, ওটাকে চেঞ্জ করা, ওটার ভার্সন চেঞ্জ করা। হ্যাঁ, তো এইটা করতে করতেই শেখা হয়। তো একটা দিক পজিটিভ যে আমার বা বাচ্চুর কথা বলি, আমরা যারা বা হামিনের কথা বলি, আমরা যারা ইনিশিয়াল স্টেজে যেই কাজগুলো করেছি, সেটা এমন একটা বেঞ্চমার্ক তৈরি করতে পেরেছি যে যেটাকে সামনে রেখে একটা নতুন জেনারেশন বা একটা পরের জেনারেশন এগিয়ে যেতে পারছে, সেটাই আমাদের সার্থকতা। যে সেখানে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করি নাই। যেমন একটা এক্সাম্পল দিতেই হয়, বাচ্চুর অনেক গানের স্টার্টিং লিড গুলো গিটার ওরিয়েন্টেড, কিন্তু অনেক গানের লিড মানুষের মনে আছে। এমন আমাদেরও আছে, যেমন প্রথম প্রেমের মতো, যেটা হামিনের বাজানো লিড, একটা গানের লিড একটা সিগনেচার হয়ে যায় একটা গানের। সেরকম আমারও কিবোর্ড দিয়ে অনেক কিছু বাজানো আছে অনেক গানের, যেটা গানের সাথে সিগনেচার হয়ে যায়, মানে ওইটা ওই মিউজিকটা শুনলেই মনে হবে এটা এই গান। সেরকম বাচ্চারও কিছু গান আছে, তার ওই লিডটা ধরলেই মনে হবে এটা এই গান। তো এই জিনিসগুলো, এই বেঞ্চমার্ক গুলো কিন্তু খুব আহ, আহ, মানে এটা খুব বড় জিনিস। একটা গান অনেকভাবে করা যায়, বাট একটা গানকে ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন ভাবে অ্যাকম্পানিমেন্ট করা বা এমন ভাবে সাজানো যেন ইট ইট বিকামস মিনিংফুল, ওটার সাথে ওটার একটা ওতপ্রোত একটা ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা করতে পেরেছি। বাচ্চুর অবশ্যই একটা সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করে এসেছি। এমনও হয়েছে বাচ্চুর একটা গান ভালো লেগেছে, অ্যালবাম নতুন বেরিয়েছে, ফোন করে বলেছি, দোস্ত গানটা হেভি জোস করছিস। দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ড আই ইউজ টু সে। ওকে দোস্ত, তোর ওই অ্যালবামের ওই গানটা শুনছি, আমার খুব ভালো লাগছে। আমার প্রথম মনে আছে, আমরা যখন প্রথম প্রতিশ্রুতি অ্যালবাম রিলিজ করলাম, বাচ্চু ওয়াকড ইন টু দ্য স্টুডিও। আমরা আমরা টিভিতে গানটা, না, আমাদের ওপেনিং সেরেমনি ডন স্টুডিওতে করেছিলাম। অ্যালবামটা শুনে বাচ্চু এসে টোকনের হাত ধরে, পা ধরে বসে পড়ছে, বস টোকন ভাই, এই রক এই যে আপনি করছেন, আমি এটাই খুঁজতেছি, বুঝছেন? এই যে অ্যাপ্রিসিয়েশনটা, একজন মিউজিশিয়ান আরেকজন মিউজিশিয়ানের কাছে এসে অ্যাপ্রিসিয়েট করা এবং এটাকে অ্যাকসেপ্ট করা যে আপনার এটা খুব ভালো হয়েছে, একনলেজ করা। সেরকম আমরা একজন আরেকজনকে একনলেজ করতাম সবসময়। আমাদের মধ্যে হয়তো দেখা কম হতো, বাট আমরা কিন্তু সবসময় একজন আরেকজনকে
একনলেজ করতাম, তোমার এটা ভালো হয়েছে, এটা একটা চ্যালেঞ্জ। তখন একটু আগে একটা কথা বলেছিল যে আমাদের সম্পর্কটা এমন ছিল যে আমরা একটা কম্পিটিশনের মধ্যে থাকতাম, আবার ফ্রেন্ডলিনেসটাও ছিল। তো এটা কিন্তু আজকাল খুব একটা দেখা যায় না, ভেরি রেয়ার। ইটস আমার ট্রু। একটা অবজারভেশন আছে এটা শিওর। এলআরবি এবং মাইলসের এই মানে এই জার্নিটার ভিতরে আমার একটা খুব ক্লোজ অবজারভেশন আছে। বাচ্চু ভাই বাংলাদেশে যে ব্যান্ডটাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতো সেটা হচ্ছে মাইলস। আর এবং এবং মাইলসের সে প্রতিটা মানে মানে প্রোডাকশন, ওই সময়ের প্রতিটা গান সে এত গভীরভাবে পর্যবেক্ষণ করতো এবং তার প্রতি মুহূর্ত একটা ইয়া ছিল। আমি খুব কাছ থেকে দেখেছি বাচ্চু ভাইকে এই ব্যাপারগুলো, কারণ আমি মাইলসের চাইতে আমি মানে এলআরবির সঙ্গে আমার বেশি সময় বেশি কেটেছে, কাজ করা, হ্যাঁ, right. বেশি কাজ করা হয়েছে। তো যার ফলে আমি অলওয়েজ দেখতাম যে বাচ্চু ভাই সবসময় মাইলসকে অতিক্রম করে যাওয়া, মাইলস কি করছে এই একটা ব্যাপার ছিল, এবং ভেরি রেসপেক্টেবল, মানে রেসপেক্ট ছিল পরস্পরের প্রতি। মানে এটা মানে আমি দেখতাম যে হামিন ভাই সামনে নাই, কিন্তু বাচ্চু ভাই আমি কখনো হামিন বলতে বা টোকন বলতে শুনিনি, অলওয়েজ আমি দেখতাম টোকন ভাই বলতো। মানে এই রেসপেক্টটা আমি 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 দেখতাম আমার খুব কাছ থেকে। এবং বাংলাদেশে এলআরবি এবং মাইলসের যে ইনফ্লুয়েন্স আছে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের লিসেনারদের কাছে, এটা আর অন্য কারণ নাই। এবং এই দুটো ব্যান্ড ঠিক যেভাবে পুরো আমাদের মানে মিউজিক সিনারিওতে যেভাবে ভূমিকা রেখেছে, সেটা আমি এটা একান্তই আমার ব্যক্তিগত অবজারভেশন, সেটা অন্য কেউ পারে নাই। আমি আসলে ইন্টারাপ্ট করলাম মাঝখানে, মানে It's okay, এই দুই এবং ব্যান্ড আমার অনেক কথা মনে পড়ছিল আসলে, মানে এবং একদিনের কথা একটা মনে আছে, তখন হাসতে দেখো গাইতে দেখো অলরেডি রিলিজ হয়ে গেছে, সাউন্ড গার্ডেনে বাচ্চু ভাই এবং মানাম ভাই পাশাপাশি বসে, মানাম ভাই বলছিল, হ্যাঁ বাচ্চু তুই তো মনে হয় গ্যারিমের ওটা মার্সোস রে, যে হাসতে দেখো যে লিড পার্টটা, সেটা নিয়ে দুজন খুব একটা না এটা খুব মজার, আপনারা দুজন মিলে ফান করছিলেন এটা, যে গ্যারিমের তুই মনে হয় ওটা মেরে দিয়েছিস এই সেই, কিন্তু এক্স্যাক্টলি সেটা ওরকম না, হয়তো ইম্প্রোভাইজ করেছে বাচ্চু ভাই। না, দিস ইজ ইনফ্লুয়েন্স, দ্য কাইন্ড অফ মিউজিক ইনফ্লুয়েন্স ইট ইনফ্লুয়েন্সেস ইউ, হ্যাঁ। বাট ওই এগুলো সব জনরার, এগুলো সব সেটাই। স্টাইল, হ্যাঁ। ওই মোমেন্টটা আমার মনে আছে, দুজন খুব মজা করলো ওই গানটা নিয়ে। এনিওয়ে আমি মাঝখানে ইন্টারাপ্ট করেছিলাম। আমি একটু এই এক্স্যাক্টলি, বিষয়ে বাট আমি আমি একটু যে add করি। জিনিসটা পেয়েছি, হ্যাঁ শিওর, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। আমি যেটা বলতে, ওই যেটা আমি বললাম যে মাইলস এবং এলআরডি যে পরিমাণ স্টেজ শেয়ার করেছে, তো আমরা উইটনেস অ্যাকচুয়ালি এই গিটারটাকে ফোরফ্রন্টে আনা এবং গানে ব্যবহার করা। এবং বাচ্চুর একটা মারাত্মক প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে যেখানে যেটা প্রয়োজন, যেভাবে গিটারটাকে অ্যাপ্লাই করতে হবে, যে শোতে যেভাবে এবং প্রতিবার, মাইলস ইজ বিগ উইটনেস যে সে প্রত্যেকটা শোতে, যেটা আমরা ছিলাম সেই শোতে, সেখানে কি ভয়ঙ্কর রকম ভাবে গিটারটাকে মানে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা। একটা এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল বিএটির সেই মিরপুর স্টেডিয়ামে যখন একটা শো করেছিল, আই থিঙ্ক সাউথ ইস্ট এশিয়ান ও সামথিং, সাউথ এশিয়ান রক ফেস্ট অর সামথিং, ওখানে বাইরের জুনুন টুনুন ছিল এটসেট্রা, বা যে জিনিসটা সিগনিফিকেন্ট ওই শো থেকে হলো সেটা হচ্ছে যে ও ন্যাশনাল অ্যান্থেমে যে গিটারে বাজালো, এবং সেই মুহূর্তে ওই স্টেডিয়ামের যে সিচুয়েশনটা, সেটা যারা ওখানে উপস্থিত ছিল তারাই মনে রাখবে। কিন্তু এত সুন্দর রেন্ডেশন ন্যাশনাল অ্যান্থেমের গিটারে এ পর্যন্ত আমার কাছে আর কারোটা মনে হয় নাই। এবং ওর এই গুণটা ছিল, গিটারটাকে নট অনলি সামনে আনার ইচ্ছা, বাট এটা বাজাতে পারার দক্ষতাটা। এবং একটা ব্যাপার আছে যে মোমেন্ট ম্যাটার্স, একটা মোমেন্ট ম্যাটার করে, এই মোমেন্টটাকে ও যেভাবে ক্যাপচার করতে পারতো, দ্যাট ওয়াজ ওয়ান অফ হিজ হলমার্ক। অফকোর্স হলমার্কস এবং ইউনিকনেসও আমরা বলতে পারি। সরি টু ইন্টারাপ্ট, এটা অ্যাডভান্টেজ ছিল বিকজ ওর ব্যান্ডটা গিটার ওরিয়েন্টেড ছিল, কিবোর্ডটা Exactly. মানে ব্যাকআপ হিসেবে ছিল, খুব একটা সিগনিফিকেন্ট ছিল না। সো হি কুড হ্যাভ ডিসাইড যে আই ওয়ান্ট টু প্লে দিস, আই ওয়ান্ট টু প্লে দ্যাট ওয়াজ আ মেজর পার্ট অফ ইট। এক্স্যাক্টলি, মানে আমি এমন সব গল্প শুনছি এবং আপনাদের ইমোশনের ভেতর দিয়ে কিন্তু আমার জার্নিটাও চলছে রাইট নাও। কিন্তু এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে। দর্শক কোথাও যাবেন না, কারণ আমরা এই গল্প এবং আড্ডায় চলে আসবো, আমাদের সাথে থাকুন।
প্রিয় দর্শক, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। আমি শ্রাবণ তৌহিদা আছি ভালোবাসা প্রাণে প্রাণে এই অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই এতক্ষণ দেখছিলেন যে আমাদের আজকে এই অনুষ্ঠানটা আমরা ডেডিকেট করেছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব, সঙ্গীতের প্রিয় একজন মানুষ আইয়ুব বাচ্চুকে, এবং তাকে স্মরণ করে তার খুবই ক্লোজ এবং বাংলাদেশের সঙ্গীতের তিন উজ্জ্বল মানুষ, তিনজনই আমাদের খুব প্রিয়, হামিন আহমেদ এবং সেই সাথে মানাম আহমেদ এবং লতিফুল ইসলাম শিবলি। তিনজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি, শ্রাবণ্য। ইয়েস, হামিন ভাই, আপনার কাছে আরও একবার জানতে চাই যে মাইলস এবং এলআরবি বাংলাদেশের কিন্তু দুটো এমন ব্যান্ড যাদেরকে আসলে আমরা বাংলা ব্যান্ড সঙ্গীতকে যদি চিন্তা করি, এই দুটো বাদ দিয়ে কখনোই আমরা চিন্তা করতে পারি না। তো একই সময় এরকম তুমুল জনপ্রিয় দুটো ব্যান্ড যখন একই স্টেজে পারফর্ম করছে, তো কখনোই কি মানে ব্যাপারটা কনফ্লিক্টের পর্যায়ে গিয়েছিল, নাকি সবসময় আপনাদের মধ্যে এই যে অ্যাকনোলেজমেন্ট, রেসপেক্ট, ভালোবাসা সবসময় ভরপুর ছিল? যা কনফ্লিক্ট ছিল তার সবটাই মিউজিক্যাল ছিল, ওকে। এবং এলআরবি ম্যাচড এভরিথিং উই ডিড। যে কোনো শোতে যেটা বলছিলাম যে হি ম্যাচড এভরিথিং ইকুয়ালি। আমাদের একসাথে বাজানোটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ব্যান্ড মিউজিকের হিস্ট্রিতে অ্যাকচুয়ালি এটা এটা বলবো একটা প্রত্যেকটা শোই একটা মাইল ফলক ছিল। কারণ ওপেন এয়ার শোটা যখন বাম্বার প্রথম মাকসুদ যখন ঢাকা ইউনিভার্সিটিতে করলো, এবং তার পরবর্তীতে যখন টিকেটের মাধ্যমে প্রথম ওমেন্স কমপ্লেক্সে বাম্বা করলো, তারপর থেকে যে ওপেন এয়ারের বন্যা, একদম এভরিবডি স্টার্টেড ডুইং দি ওপেন এয়ার শোজ। তার মধ্যে কিছু সিগনিফিকেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের এই ব্যান্ড মিউজিকের হিস্ট্রিতে কিছু শো হয়েছিল। তার মধ্যে ব্লেজিং 93 একটা, তার পরবর্তীতে আরো কতগুলো শো হয়েছিল যেগুলো নট পার্টিকুলারলি কোনো নাম ছিল, বাট এভরিওয়্যার। চিটাগংয়ে আমরা যে ফার্স্ট ওপেন এয়ার শো করেছিলাম সেটা ছিল আই থিঙ্ক চিটাগং স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে করা হয়েছিল, এবং ওই আউটার স্টেডিয়ামের ওই শো বলেন বা ব্লেজিং 93 বলেন, ব্লেজিং 93 ছিল প্রথম ওপেন এয়ার শো যেটা সন্ধ্যাবেলা গেছিল, এবং তখনও দিস ওয়াজ মাইলস এন্ড এলআরবি। এবং আমরা যেভাবে রিহার্স করতাম, প্র্যাকটিস করতাম, প্রিপেয়ার করতাম, আর এলআরবিও করতো। এবং যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে ওই নতুন পদযাত্রায় যখন সবাই সবকিছু নতুন এক্সপিরিয়েন্স করছে, তখন এই দুটো ব্যান্ড যে মিউজিক্যাল কোয়ালিটি এবং মিউজিক দর্শককে এবং শ্রোতাদের দিয়েছে, এবং যে আসনটা তারা তখন করে নিতে পেরেছে তাদের কাজের এবং পারফরমেন্স এবং গানের মাধ্যমে, সেই জিনিসটাই অ্যাকচুয়ালি হিস্ট্রিতে যে কথাটা আপনি বললেন যে এই দুটো ব্যান্ডের নাম আসলে, এরকম যারাই করেছেন তারা প্রত্যেকেই অ্যাকচুয়ালি এই শ্রোতাদের কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। এবং মাইলসের সাথে এলআরবির এই যাত্রাটা এবং এই সময়টা যেটা শেয়ার করেছে। আর একটা কথা বলি, একটা শোয়ের কথা বলি, কিরকম শেয়ার। কুমিল্লাতে শো করছি, এলআরবি মাইলস, তখনও বাচ্চুর ড্রামার ভেনিউতে এসে পৌঁছায় নাই, সবাই এসে গেছে, ও আসে নাই। কিছুক্ষণ পরে জানা গেল যে ও বাসে আসার সময় হাত বাইরে রেখেছিল, বাইরে রাখার দরুন আর একটা বাস পাস করছিল, এবং খুব ভাগ্য ভালো ছিল, কিন্তু তাকে যেটুকু কুনুইতে টাচ করেছে তার ডিসলোকেশন হয়েছিল, বাজাতে পারেনি। তখন অলরেডি উই আর ইন দ্য শো। তখন আমাদের উইদাউট আ সেকেন্ড থট ও বললো যে তুর্য বাজায় দিক। হ্যাঁ, আমাদের ড্রেসিং রুমে গেলো, বস ড্রামারের তো এই অবস্থা, তুর্য বাজায় দিক। আমরা হ্যাঁ বাজায় দিক। তো পুরো সেটটা, কুমিল্লার ওই পুরো ওপেন এয়ার শো পুরো সেটটা তুর্য বাজায় দিল। এবং এই ধরনের অ্যাকচুয়ালি কম্পিটিশন থাকলে রিলেশনশিপ ছিল, যেটা অনেকেই হয়তো জানেন না। আর আমাদের পারফরমেন্স গুলো যেটা বললাম হিস্টোরিক্যাল ছিল, ওই মোমেন্ট গুলোতে যারা ছিল অনলি তারাই বলতে পারবে যে ওই মোমেন্ট গুলো কতখানি গুরুত্বপূর্ণ ছিল। কারণ আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ব্যান্ড মিউজিক বাংলাদেশের সঙ্গীত জগতের নতুন ধারার প্রবর্তন করতে গিয়ে কিন্তু শুরু হয়েছিল অপসংস্কৃতি দিয়ে। এবং এই অপসংস্কৃতির আখ্যাত থেকে বার হয়ে এসে
মানে বলা হয়েছিল যে আজকে আছে কে নাই, তো আজকে আছে কালকে নাই। আপনি দেখেন যে আজকে আজকে 40 বছর পরে আসি, হ্যাঁ, আরো থাকবে। হ্যাঁ, লাকি ভাই আছেন, থাকবেন, সাথে এইসব গানের সাথে সম্পৃক্ত। কারণ গান চলমান, এটাকে থামিয়ে রাখা যায় না। এটা এমন একটা ক্রিয়েটিভ আর্ট ফর্ম যেটাকে চলতে হয়, এটা ক্রমাগতভাবে চলে আসবে। তো এই ক্রমাগতর একটা রূপে হচ্ছে আমরা। তো আমরা কম পরিশ্রম করি নাই, অনেক চিন্তা ভাবনা করেছি নিজেদেরকে সামনে দেওয়ার জন্য। এই শিবলি যেমন লিরিক্স দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে, এই যে বাচ্চুর সাথে আমাদের জন্য লিখেছে শেষ ঠিকানা, আমার একটা অন্যতম ফেভারিট, আমার নিজের ভালো লাগে গানটার, কথা সব কিছু, লেখাটাও ডিফারেন্ট। এই যে কতগুলো মানুষ একসাথে, পলাশীর প্রান্তর, হ্যালো ঢাকা এটসেট্রা, অনেক গান, আমি আমারটা বললাম যে শেষ ঠিকানা। তো এই মোমেন্টগুলো এবং এই ব্যাপারগুলো আপনারা যখন বলেন যে এই দুইটা ব্যান্ডকে সবসময় স্মরণীয় রাখবে, তখন আপনি জানবেন একটা কথা, সেটা হচ্ছে যে এইগুলোর পিছনে যে হিস্ট্রি এবং মোমেন্টস আছে, হ্যাঁ, সেই মোমেন্টস গুলোর সম্পূর্ণ একটা পিকচারের পরে আপনারা এই কথাটা বলতে পারেন যে এই ব্যান্ডগুলো ব্যাপারে সবসময় মানুষ কিভাবে ফিল করে। এটা তো ঢাকার বাংলাদেশের কথা কয়েকটা বললাম, আমরা কলকাতাতেও একসাথে বাজিয়েছি। কলকাতাতে বাংলাদেশি যে ব্যান্ডগুলো ফুটপ্রিন্ট রেখেছে, আমরা ভারতীয়, আমরা বলি যে পাশের দেশের সংস্কৃতির আগ্রাসন এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু বলা হয়, অনেক কিছু ভয় পাওয়া হয় বলা হয়, কিন্তু ব্যান্ডস গুলো এলআরবি, মাইলস, নগরবাউল যে ফুটস্টেপস এবং ফুটপ্রিন্টস ইন্ডিয়াতে রেখেছে ডিসপাইট এনি সাপোর্ট, শুধু তাদের মিউজিক দিয়ে, সেটাও উল্লেখযোগ্য, সেটাও হিস্ট্রিতে আসবে। এবং সেখানেও মাইলস এবং এলআরবি একই স্টেজ শেয়ার করেছে, এবং একই সময় যখন মাইলস পারফর্ম করছে দেখা যাচ্ছে এলআরবিও ভারতের অন্য কোথাও পারফর্ম করছে। তো আমরা যখন একসাথে পারফর্ম করেছি তখন সেটা ছিল 30,000 সোল্ড আউট শো, এবং সেটা ছিল হেলিপ্যাডে, একটা বড় স্টেডিয়ামের পাশের একটা ভেনিউ, যেটা ভেরি লার্জ। এবং ওখানেও মাইলসের সাথে যখন পারফর্ম করছিল, মানে তার গিটার প্লেইং এবং তার অ্যাপ্রোচ টু দ্য শো এত এত ডিটারমিন্ড এবং এত এগ্রেসিভ এবং এত ওয়েল এক্সিকিউটেড যে ইভেন আমরা যখন ব্যাক স্টেজে থাকতাম তখন আমরা ইমপ্রেসড হতাম। অফকোর্স, এবং সেটা মানে আপনাদের মাঝে এই যে রিলেশনটা, সেটা কিন্তু মানে গানের মাঝেও রিফ্লেক্ট করতো, আপনাদের পারফরমেন্সও করতো। শিবলি ভাই, আমি একটু জানতে চাই, অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি, যে 3টি গানের কথা বলেছি, খুবই জনপ্রিয় 3টি গান আপনার লেখা এলআরবির, সেই গান 3টি অ্যাকচুয়ালি কোন সময়ে করা, এবং সেই গানগুলো তৈরি করার সময় কি আইয়ুব বাচ্চু কি বলেছিলেন যে এতটা হিট হবে বা এতটা জনপ্রিয়তা পাবে, আপনারা কি ভেবেছিলেন কিনা? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটু মাইলস আর এলআরবি সম্পর্কে রসায়ন আর দুটো কথা ভাই, আমাদের হাতে একদমই সময় নেই, আমি এই গানের Okay. কথাগুলো একটু শুনতে চাচ্ছিলাম। ওকে, কষ্ট পেতে ভালোবাসি, এটা ছিল বাচ্চু ভাইয়ের সলো অ্যালবাম ছিল, এটা বোধহয় সেকেন্ড সলো অ্যালবাম ছিল তার। তো স্পেসিফিক গানের পেছনে তো আসলে এমন হয় না, ওই সময় তো আসলে কোন গান হিট করবে কোন গান হিট করবে না ওইভাবে চিন্তা করে তো আসলে লেখা হয়নি। তবে যখন হাসতে দেখো গাইতে দেখো যখন ইয়ে করি, তখন আমার এই গানটা শুনেই, কারণ এটা টিউনের উপর লেখা ছিল, হাসতে দেখো গাইতে দেখো, এই টিউনটাই এত এত টাচি ছিল যে, আর টিউনের উপর গান লেখা তো বেসিক্যালি একটু কঠিন, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিটারের মধ্যে ফেলে, তারপরে ওর মধ্যে ইমোশন দেওয়া, ওর মধ্যে আবার একটা জীবন বোধ দেওয়া, গভীরতা ঢেলে দেওয়া, ওভারঅল সবকিছু মিলিয়ে একটা সুন্দর গীতি কবিতা হয়ে ওঠা, এটা অনেক কঠিন আসলে। তো বাই দ্য ওয়ে, এই গানটার মধ্যে পুরো ব্যাপারটাই ঘটে গেছে। এই গানটার থেকে যদি সুরটা সরিয়ে নেওয়া যায় তাহলে ইটস সেলফ ইজ এ গীতি কবিতা, আবার সুর দিলে তো এটা হাসতে দেখো গাইতে দেখার মতো এরকম ম্যাসিভ হিট একটা 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 গান। তো বাচ্চু ভাইয়ের সঙ্গে আমি আমার বহুদিন বহু সময় কেটেছে। একটা গানের কথা আমি এই গল্পটা সবসময় করি, কেউ সুখী নয়, এই গানটি, এটি একদম লাইভ লেখা। বাচ্চু ভাইয়ের আমি তার বাড়ির ছাদের মধ্যে অ্যাকোস্টিক গিটার নিয়ে বাচ্চু ভাই বসতেন সন্ধ্যায়, আমরা দুজন মিলে আড্ডা মারতাম, কেউ থাকতো না, অনলি উনি আর এবং আমি, মগবাজারের তার বাড়ির ছাদের উপরে। তো এক সন্ধ্যায় আমার মনে আছে উনি গিটারে এরকম টিউন মানে বাজাচ্ছিলেন আর কি, মানে গিটারিস্টদের হাতে গিটার থাকলে যা হয়, তো উনি হঠাৎ করে
টা ডা টা ডা ডা টা ডা ডা, মানে অ্যাকোস্টিক গিটারে টুং 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 করে এই পিসটা উনি বাজাচ্ছিলেন। আমার সঙ্গে সঙ্গে আমার Okay. স্ট্রাইক করেছে, এবং সাথে সাথে আমার ওটার সঙ্গে সুখেরই পৃথিবী, ঠিক এরকম আচ্ছা। করে পুরো গানটা পরে তৈরি হয়ে গেল আর কি। বাহ, আমি আসলে আমার প্রচন্ড লোভ হচ্ছে এই গল্পগুলো আরো ডিটেলসে শোনার, কিন্তু অত্যন্ত দুঃখিত আমি আপনাদের তিনজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার সময় একদমই শেষ। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ এই গল্পগুলো আসলে সবাই শুনতে চাই আমরা। কারণ আইয়ুব বাচ্চু এমন একটি নাম, তার আসলে কোনো শেষ নেই। তিনি সবসময় বেঁচে থাকবেন আমাদের মাঝে, তার গানের মাঝে, তার সৃষ্টির মাধ্যমে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নেক্সট উইকে। আল্লাহ হাফেজ।